ইরান ও যুক্তরাষ্ট্রের প্রস্তাব জানতে আমাদের সাথে আছেন সাবেক পাক মার্কিন রাষ্ট্রদূত মাসুদ খান। জনাব খান, আপনাকে অনেক ধন্যবাদ। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রস্তাবিত চুক্তিতে আরও কঠোর শর্ত চেয়েছেন। এই পরিবর্তনগুলো চূড়ান্ত চুক্তির সম্ভাবনার ওপর কী ধরনের প্রভাব ফেলবে? আমার কাছে মনে হচ্ছে যে উভয় পক্ষই একটি চুক্তির পথে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে তাদের সামনে একটি খসড়া উপস্থাপিত রয়েছে। এটি একটা সমঝোতা স্মারক, এটি একটা কাঠামোগত চুক্তি যাতে উভয় পক্ষেরই সম্মতি দিতে হবে। আমি যা দেখছি তা হলো এই মুহূর্তে তারা সমঝোতা স্মারকের ভাষা আরও নিখুঁত করার চেষ্টা করছে এবং ব্যাপকভাবে জানা গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই খসড়া পাঠে কিছু সম্পাদনা চেয়েছেন এবং ইরানিরাও যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ সংস্করণটি বিবেচনা করছে। আমাদের বুঝতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনীতি। দুই দেশের মধ্যে কয়েক দশকের, আসলে নির্দিষ্ট করে বললে ৪৭ বছরের বৈরিতার পর এই আলোচনা হচ্ছে এবং তাই এতে সময় লাগবে এবং এটি একটি দৃষ্টান্ত স্থাপন করবে। মানে সাধারণত যখন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, যেমন ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম বা অন্য কোনো অঞ্চলে, সেই যুদ্ধগুলো দশকের পর দশক ধরে চলেছে। কিন্তু এই ক্ষেত্রে তারা কয়েক মাসের মধ্যেই এই যুদ্ধ শেষ করার চেষ্টা করছে এবং মূল আলোচনা, অর্থাৎ গঠনমূলক আলোচনা, গত মাসের শুরুতেই শুরু হয়েছে। তাই স্বাভাবিকভাবেই তারা একে অপরের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু একই সঙ্গে তাদের নিজেদের জনগণের কাছেও জবাবদিহি করতে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে আমরা যেমনটা বুঝতে পারছি, যুক্তরাষ্ট্র ইরানিদের কাছ থেকে শর্তগুলো মেনে নেওয়ার জন্য জোরালো দাবি জানাচ্ছে, কিন্তু ইরানিরা কৌশলগতভাবে কোনো ধরনের আত্মসমর্পণের ইঙ্গিত দিতে একেবারেই চায় না। তারা তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবে এবং আমার মনে হয় এটাই বর্তমানে কিছু বড় ধরনের জটিল বাধার সৃষ্টি করছে। তাহলে কি মনে করেন ওয়াশিংটনের চাপ প্রয়োগের নীতি, যাতে সামুদ্রিক নজরদারিও অন্তর্ভুক্ত, তা কূটনীতিকে ব্যর্থ করতে পারে? না, তা হবে না। আমার কথা হলো, আমি মনে করি কূটনীতি, সংলাপ এবং সব ধরনের সহায়তা যেগুলো চলছে, এগুলো ব্যাহত হবে না। যদি এটা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হতো, তাহলে তারা কয়েক সপ্তাহ আগে কৌশলগত বিরতি বা যুদ্ধবিরতিতে সম্মত হতো না। কারণ তারা বুঝতে পেরেছে প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি বুঝেছেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের বৃহত্তর এবং গুরুত্বপূর্ণ স্বার্থের সেবা করছে না। এ কারণেই তারা বিরতি দিয়েছে। ইরানিরা অবশ্যই, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে তাদের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং তাদের জনগণ, তারা চরম চাপের মধ্যে আছে, বিশেষ করে অর্থনৈতিক চাপের মধ্যে। ইরানের প্রতিরক্ষা সম্পদ দুর্বল হয়ে পড়েছে এবং আরও অনেক কিছু। আর এ কারণেই আমি মনে করি উভয় পক্ষের জন্যই এই আলোচনা চালিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। আমি মনে করি যদি আপনি যুদ্ধবিরতির পর থেকে চলতে থাকা সংঘর্ষগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন খুব বেশি সংঘর্ষ হয়নি এবং যুক্তরাষ্ট্র তাদের সামুদ্রিক বাধা কমিয়ে দিয়েছে। তাই আমি মনে করি আমাদের আশাবাদী থাকা উচিত, বিশেষ করে পাকিস্তানের আশাবাদী থাকা উচিত এবং আত্মবিশ্বাস দেখানো উচিত, কারণ এই মধ্যস্থতাকারী প্রক্রিয়াকে সফল করা আমাদের দায়িত্ব। তাই ইরানি কর্মকর্তাদের মতে মার্কিন পদক্ষেপ আলোচনার প্রতি তাদের প্রতিশ্রুতিহীনতাই প্রকাশ করে। এখনও কি দুই পক্ষের মধ্যে ন্যূনতম আস্থা আছে যাতে চুক্তি সম্ভব? দুই পক্ষের মধ্যে কোনো আস্থা থাকতে পারে না, কারণ তারা গত ৪৭ বছর ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী, তীব্র প্রতিদ্বন্দ্বী। তবে তারাই প্রক্রিয়া শুরু করেছে, এই ভঙ্গুর প্রক্রিয়া, মাত্র কয়েক মাস আগে, এবং তাই আমরা আস্থার কথা বলতে পারি না। তবে আমরা দুই পক্ষের জন্য কার্যকর কোনো সমাধানের কথা বলতে পারি এবং এটি অবশ্যই পারস্পরিকতা, যাচাই বাছাই এবং তাদের পারস্পরিক স্বার্থের উন্নয়ন ও সুরক্ষার মাধ্যমে অনুসরণ করতে হবে। তাই আমি মনে করি এটি, আমরা বাস্তব রাজনীতির কথা বলছি, আমরা কোনো পাঠ্য বইয়ের আলোচনার মডেলের কথা বলছি না।
এবং প্রতিপক্ষদের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছাতে সময় লাগে। আর বিশেষ করে ইরান মনে করে যুক্তরাষ্ট্র বল প্রয়োগমূলক কূটনীতি ব্যবহার করছে। তারা চায় ইরান যেন বিনা প্রশ্নে চুক্তিতে স্বাক্ষর করে, যা ইরান করতে প্রস্তুত নয়। তাই পাকিস্তান তার পক্ষ থেকে দুটি কাজ করছে। একটা হচ্ছে, অবশ্যই এটি একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছে, কিন্তু একই সঙ্গে এটি আস্থা গড়ে তোলার জন্য তার রাজনৈতিক শক্তি ও মূলধন বিনিয়োগ করছে। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আস্থা খুবই অধরা। তাই প্রতিরক্ষা সচিব পিট হ্যাগস্টাড জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র একসঙ্গে মধ্যপ্রাচ্য ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ সামলাতে পারবে। এই কৌশল কি দীর্ঘমেয়াদে টেকসই কিনা? আমি মনে করি না এটা টেকসই। আমার কথা হলো, যুক্তরাষ্ট্র অবশ্যই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। উফ, তারা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী, মানে আপনি বলতে পারেন। আর উম, তাদের যে ধরনের আর্মাডা, তারা তারা তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, তাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যে ধরনের ও প্রশিক্ষণ পায়, সম্ভবত তাত্ত্বিকভাবে বলতে গেলে বলা যায় আমেরিকান বাহিনীর কোনো তুলনা নেই। কিন্তু যুদ্ধ এগুলো খুবই জটিল ব্যাপার। দেখুন, এই ইরান যুদ্ধটা, ওহ, ইরান এমন একটা দেশ যেটি ছিল কঠোর নিষেধাজ্ঞার অধীনে, আর্থিকভাবে বিচ্ছিন্ন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের দ্বারা। তবুও যখন উহ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং একই সাথে অঞ্চলের সবচেয়ে শক্তিশালী বাহিনী অর্থাৎ ইসরায়েলের বাহিনী, যখন তারা যৌথভাবে আক্রমণ চালায়, ইরান সেই সব আক্রমণ সহ্য করেছে এবং এখনো টিকে আছে। এবং কিছু গোয়েন্দা তথ্য অনুযায়ী যা আপনি পাচ্ছেন, তারা তাদের সম্পদ অক্ষত রেখেছে। মানে কেউ কেউ বলছেন যে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা ড্রোন সক্ষমতা এখনো অক্ষত আছে, মানে এর বেশিরভাগ অংশই। তাহলে ইন্দো প্যাসিফিক ও থিয়েটার, মানে আমরা যেটাকে এশিয়া প্যাসিফিক থিয়েটার বলি, যুক্তরাষ্ট্র যদি চীনের মোকাবিলা করতে চায়, তাহলে তাদের খুব খুব শক্তিশালী প্রতিপক্ষ ও প্রতিযোগীর মুখোমুখি হতে হবে। এবং তাই আমি মনে করি যুক্তরাষ্ট্র এখানে মধ্যপ্রাচ্যের থিয়েটারে ইতিমধ্যেই চাপের মধ্যে আছে। কিন্তু যদি তারা নিজেকে এশিয়া প্যাসিফিক থিয়েটারে প্রসারিত করে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষে সে ধরনের অভিযান সমর্থন করা খুবই কঠিন হবে। এইগুলো তারা চেয়েছিল এগুলোকে যুগল অভিযান হিসেবে পরিণত করতে, এবং আমি মনে করি না যে ওয়াশিংটনে এই মুহূর্তে এমন কোনো উদ্দেশ্য আছে। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর পক্ষেও এ ধরনের যুদ্ধ পরিচালনা করা কঠিন হবে। তাহলে আপনি পাকিস্তানের মধ্যস্থতার কথা বললেন। তীব্র ভূ রাজনৈতিক প্রতিযোগিতার এই সময়ে যুক্তরাষ্ট্র, চীন, উপসাগরীয় দেশ ও প্রতিবেশী ইরানের সঙ্গে পাকিস্তান কিভাবে ভারসাম্য বজায় রাখবে? সংক্ষেপে বললে, পাকিস্তানের উচিত তার রাজনৈতিক মূলধন এবং কৌশলগত ভারসাম্যকে বিভিন্ন অঞ্চলের সঙ্গে সম্পর্ক বৈচিত্র্যকরণের দিকে বিনিয়োগ করা এবং গঠনমূলক সম্পৃক্ততায় অবিচল থাকা। কিন্তু আমি এটাও জোর দিয়ে বলতে চাই যে পাকিস্তানের এই অভিজ্ঞতা আছে। যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কয়েক দশকের ঐতিহাসিক অভিজ্ঞতা রয়েছে, এবং পাকিস্তান এই ভারসাম্য ইরান ও উপসাগরীয় অঞ্চলের মধ্যেও বজায় রেখেছে, বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে। এবং এটি পাকিস্তানের কূটনীতির ছাপ। আমরা কোনো ব্লকের অনুসারী হই না, আমরা ব্লক রাজনীতিতে বিশ্বাস করি না। এবং তাই আমি মনে করি একদিকে পাকিস্তানের উচিত এই নীতিটি অনুসরণ করা, কিন্তু এর সাথে আরও সংযুক্ত করা অত্যন্ত আবশ্যক যে এখন আমরা একটি অত্যন্ত জটিলতাপূর্ণ ও সংবেদনশীল আন্তর্জাতিক কূটনীতির পর্যায়ে প্রবেশ করছি। আপনি জানেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সাপ্লাই চেন অথবা সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও পরিবেশ এবং বৈশ্বিক ইকোসিস্টেমে আমূল পরিবর্তন ও বিবর্তন, এগুলো দাবি করে যে পাকিস্তানের কূটনীতি আরও অনেক বেশি পরিশীলিত হওয়া উচিত।
এবং আমাদের উচিত, যখন আমরা আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের উচ্চ মর্যাদা অর্জন করি, তখন আমাদের উচিত পাকিস্তানের জনগণের জন্য অর্থনৈতিক সুবিধা আনার সব ধরনের সম্ভাবনা অনুসন্ধান করা। যদি আমাদের সব রাজধানীতে সম্মান করা হয়, তাহলে সেটার কিছু বাস্তব সুবিধা পাকিস্তানের জন্য আসা উচিত। তাই আমি মনে করি এই সূক্ষ্ম বিষয়টাই আমাদের অন্তর্ভুক্ত করা উচিত। আমরা সবসময়ই পাকিস্তানের জন্য অর্থনৈতিক সুযোগ সুবিধা বা প্রকল্পের পিছনে ছুটেছি, কিন্তু একই সঙ্গে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত একই সাথে এবং সমান গুরুত্বের সাথে ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক। এবং এতে পাকিস্তানের ভূমিকা শুধু আন্তর্জাতিক মঞ্চেই উজ্জ্বল হবে না, বরং পাকিস্তানের সাধারণ জনগণের বৃহত্তর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বার্থ এর মাধ্যমে সুনিশ্চিতভাবে সংরক্ষিত হবে।